হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মন্ত্রা। তো আজকে আমরা করতে যাচ্ছি ফিজিক্সের থার্ড ক্লাস, দ্যাট ইজ অন ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। ওকে, দিস ইজ দ্য থার্ড ক্লাস অফ ফিজিক্স অ্যান্ড দিস ক্লাস উইল বি হেল্পফুল ইন ইউর TCS TPS pre and mains and for SI exercise. ওকে, তো যারা তোমরা TCS TPS প্রিলিমস ও মেন্স দেবে এবং SI এক্সাইজের এক্সামটা দেবে, তো তোমাদের জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট। ওকে, আর আমাদের একটু বলে নিই, আমাদের ইনস্টিটিউটে এই কোর্সগুলোর জন্য প্লাস TPSC কম্বাইন্ডের জন্য ক্লাস অলরেডি শুরু হয়েছে। তো তোমরা যদি চাও ইউ ক্যান অ্যাটেন্ড। ওকে, সো তোমরা জয়েন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা দেখব হোয়াট ইজ ওয়ার্ক। ঠিক আছে, আমরা নিত্যদিনে যেসব কাজকর্ম করি, হ্যাঁ, ওই কাজের ডেফিনেশন না, আমরা যাই কিছু করি সেটাকে আমরা বলি আমরা একটা কাজ করলাম। আমরা কোথাও গেলাম, সেটাও আমাদের কাছে একটা কাজ। কিছু একটা বাড়ি ঘরের কিছু একটা কাজ করলাম, সেটাও আমাদের কাছে কাজ। বাট ফিজিক্সের ভাষায় ওয়ার্কটার ডেফিনেশন একটু অন্যরকম। দ্যাট ইজ একটা ফোর্স অবশ্যই ইনভলভ থাকতে লাগবে। ওয়ার্ক হতে গেলে দেয়ার মাস্ট বি এ ফোর্স, একটা ফোর্স অবশ্যই ইনভলভ হতে লাগবে এবং ওই ফোর্সটা কিছু একটা ডিসপ্লেসমেন্ট যেন হয়। ধরো একটা অবজেক্ট আছে এখানে, এই অবজেক্টটাতে ফোর্স অ্যাপ্লাই করা হলো এবং তার জন্য একটা ডিসপ্লেসমেন্ট হয়, দেন অনলি আমি বলতে পারি যে এই ফোর্সটা কিছু একটা কাজ করেছে। ঠিক আছে, দেখো ফোর্স অ্যাপ্লাই করার মানেই কিন্তু এই নয় যে কাজ হবে। ফোর্স আমি এখানে অ্যাপ্লাই করলাম, বাট ধরো এটা একটা ঘরের ওয়াল, আমি হাত দিয়ে ফোর্স অ্যাপ্লাই করলাম, বাট ঘরের ওয়ালটা নড়লই না। ঠিক আছে, তো ফোর্স কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, বাট কাজ কিন্তু বা ওয়ার্ক কিন্তু এখানে আমার হয়নি, বিকজ ওয়ালটার কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি। কারণ আমার যে সাফিসিয়েন্ট ফোর্স আমি অ্যাপ্লাই করতে পারিনি, আমার এনার্জি এতটা নেই, আমি সাফিসিয়েন্ট ফোর্স অ্যাপ্লাই করতে পারিনি। দ্যাটস ওয়াই the wall is not moved from its position and we will say that work is not done in this case. বাট যে কোনো একটা জিনিস, ধরো একটা টেবিল বা একটা চেয়ার, যেটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করে মুভ করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলাম, হ্যাঁ, তো আমি বলতে পারি যে এখানে আমার কিছু একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। যদি ডিসপ্লেসমেন্ট হয়, ইন দ্যাট কেস আমি বলতে পারি যে এখানে আমার ওয়ার্ক হয়েছে। তো চলো একটু দেখে নিই। Work is said to be done by a force when the body on which the force is applied is displaced in the direction of the force. ঠিক আছে, ফোর্সের যে ডিরেকশান, সেই ডিরেকশানে যদি মুভ করে একটা ডিসপ্লেসমেন্ট হয়, তখন আমরা বলছি ফোর্স হয়েছে। এ ফোর্স মাস্ট অ্যাক্ট অন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট মাস্ট বি ডিসপ্লেসড। ঠিক আছে, এই দুটো কন্ডিশন টু কমিট এনি ওয়ার্ক। দেখো তারপর হচ্ছে ফর্মুলা অফ দ্য ওয়ার্ক। ওয়ার্কের ফর্মুলা কি? ওয়ার্কের ফর্মুলা হচ্ছে W ইজিক্যাল টু FD cos থিটা। এখানে এফটা কি? এফটা হচ্ছে ফোর্স, ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। cos থিটা এটা অ্যাকচুয়ালি ভেক্টর রিলেটেড, যেটা আমাদের সিলেবাসের অন্তর্গত না। তো ভেক্টরের ক্লাস যদি আমি করি, হ্যাঁ, দেন অনলি তুমি এই cos থিটার টার্মটা বুঝতে পারবে। তো আমরা যেহেতু ভেক্টর আমাদের সিলেবাসে নেই, তো আমরা এটাতে যাচ্ছি না। তো এখানে দেখো cos থিটা আমি খুব সরল ভাষায় যদি বলি, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে দুটো ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তো দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে যে ডিরেকশানটা থাকে, সাপোজ এটা যদি এফ হয়, এটা যদি ডি হয়, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে সেইটাই এখানে থিটা। ওকে, আর কস থিটা মানে হচ্ছে এটা ট্রিগোনোমেট্রিক একটা টার্ম কস। তো এটা আমি এটা ডেপথে যাচ্ছি না, তো তোমরা সিম্পলি এটা মনে রাখবে যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, বা আরেকটু মানে অ্যাকুরেটলি যদি বলতে যাই, ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফডি কস থিটা। ওকে, দেখো ওয়ের W ইজ ওয়ার্ক ডান। W কি? এটা ওয়ার্ক ডান। এফ হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট,
থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। ওকে, তো আমরা এইটুকুই জানি এখানে কস থিটা বা ভেক্টরের ডেপথে আমরা এখানে ঢুকছি না। তোমরা যারা ফিজিক্সের স্টুডেন্ট, যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছো বা এখনও কানেক্টেড আছো, তো ইউ ক্যান ডেফিনেটলি তোমরা এটা বুঝতে পারবে। ওকে, দেখো টাইপস অফ ওয়ার্ক কত ধরনের হচ্ছে, পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক আর জিরো ওয়ার্ক। আমি যদি ফোর্স এখানে এই পয়েন্টের থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, যদি আমার কাজের ডিরেকশনটাও এদিকেই হয় বা ডিসপ্লেসমেন্টও এদিকেই হয়, দেন আমি বলতে পারি যে আমার পজিটিভ ওয়ার্ক হয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি দেখা যায়, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই ডিরেকশনটাতে যদি থিটা হয়, তার মানে হচ্ছে তোমার ফোর্স পজিটিভ। দেখো এখানে 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 65 ডিগ্রি হতে পারে, আপ টু 90 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল যদি থাকে, দেন আমরা বলি পজিটিভ ওয়ার্ক হয়েছে। হোয়েন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন দ্য সেম ডিরেকশন, দ্য ওয়ার্ক ডান ইজ পজিটিভ। ওকে, এবার দেখো, ধরো আমি একটা এক্সাম্পল এটা একটু বুঝে নিই। পুশিং এ বক্স অ্যাক্রস এ ফ্লোর, আমি একটা বক্সকে পুশ করলাম, দ্য ফোর্স ইউ অ্যাপ্লাই অ্যান্ড দ্য বক্সেস ডিসপ্লেসমেন্ট আর ইন দ্য সেম ডিরেকশন। তুমি যখন ফোর্সটা অ্যাপ্লাই করে তোমার বক্সটা কিন্তু সেম ডিরেকশানেই কিন্তু গেছে। ওকে, তো এই ক্ষেত্রে আমার ওয়ার্কটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক কখন বলবো, হোয়েন দ্য ফোর্স অ্যাক্টস ইন দ্য অপোজিট ডিরেকশন টু দ্য ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, যখন ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম এদিকে বা ডিরেকশনটা হলো এদিকে, এই ধরনের কেসে আমি কি বলবো, ওয়ার্ক নেগেটিভ হয়েছে। ঠিক আছে, এটার আর অ্যাঙ্গেলটা কোত্থেকে শুরু হয়, অ্যাঙ্গেলটা শুরু হয় 90 থেকে আপ টু 180 পর্যন্ত। 90 থেকে 180 পর্যন্ত যদি অ্যাঙ্গেলটা থাকে, ফোর্সের ডিরেকশনটা থাকে, দেন আমি বলি যে ওয়ার্কটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। ঠিক আছে, এক্সাম্পল ধরো, দ্য ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্টিং অন এ মুভিং কার। দেখো ফ্রিকশনটা অলওয়েজ কিন্তু পেছনের দিকে থাকে, এবং এই ফ্রিকশনটার কারণেই একটা গাড়ির বা মানুষের হাঁটা যদি আমি এক্সাম্পল হিসেবে নিই, আমরা হাঁটতে পারি বিকজ আমাদের পায়ের আর নিচে ফ্লোরের মধ্যে ফ্রিকশন হয়। ঠিক আছে, যদি ফ্রিকশন না হয় আমরা হাঁটতেই পারবো না। যদি ফ্রিকশনটা না হয় আমরা হয়তো পিছলে পড়ে যেতে পারি। হ্যাঁ, ফ্রিকশন না হওয়ার মানে হচ্ছে খুব স্লিপারি ফ্লোর, ওই স্লিপারি ফ্লোরে আমরা পিছিল ফ্লোরের মধ্যে আমরা স্লিপ করে পড়ে যেতে পারি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ফোর্স হচ্ছে পেছনের দিকে, বাট ডিসপ্লেসমেন্ট হচ্ছে সামনের দিকে। তো এই ধরনের কেসটাতে আমি কি বলছি, আমি বলছি ওয়ার্ক হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। ওকে, দেখো তারপর হচ্ছে জিরো ওয়ার্ক ডান ইজ জিরো ইন দ্য কেস হোয়েন নো ডিসপ্লেসমেন্ট, যদি ডিসপ্লেসমেন্টই না হয়। একটু আগে আমরা এক্সাম্পল নিলাম, একটা ওয়াল আছে, সেই ওয়ালের মধ্যে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, তার কোনো ডিসপ্লেসমেন্টই করতে পারলাম না, দ্যাট মিনস আমার ওয়ার্ক ইজ ইকুয়াল টু জিরো। ওকে, ইফ ইউ পুশ অ্যাগেনস্ট এ ওয়াল, ইউ অ্যাপ্লাই এ ফোর্স বাট দ্য ওয়াল ডাজ নট মুভ, সো নো ওয়ার্ক ইজ ডান অন দ্য ওয়াল বিকজ কোনো ডিসপ্লেসমেন্ট নেই, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু জিরো। ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু ডিসপ্লেসমেন্ট, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে থিটা যদি এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয়, দেন ফোর্সটা জিরো হবে। এক্সাম্পল হিসাবে আমি ধরি, এ কুলি ক্যারিং এ লোড অন হিজ হেড অ্যান্ড ওয়াক অন এ হরাইজন্টাল প্ল্যাটফর্ম, দ্য ফোর্স অফ গ্রেভিটি অন দ্য লোড ইজ ডাউনওয়ার্ডস বাট দ্য ডিসপ্লেসমেন্ট ইজ হরাইজন্টাল। ওকে, দেখো এইখানে যদিও অনেক রকমের ফোর্স ইনভলভ আছে, একটা কুলির মাথায় একটা লোড আছে, লোডের উপরে এটার যে ওয়েটটা আছে, ওয়েটটা কোন দিকে থাকে, নিচের দিকে থাকে, বাট তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু এই দিকে। কথাটা বুঝো, ডিসপ্লেসমেন্ট এদিকে কেন হচ্ছে, কারণ সে সামনের দিকে মুভ করে যাচ্ছে। তো ফোর্সের অ্যাপ্লিকেশন হচ্ছে নিচের দিকে, যেটা সে অ্যাকচুয়ালি নিচের দিকে পড়ার কথা, বাট তার ডিরেকশনটা হয়ে যাচ্ছে এইদিকে। এর মানে হচ্ছে এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হলো। এই কেসে আমি বলতে পারি যে এখানে ওয়ার্ক ডান জিরো। ঠিক আছে, এখানে কিন্তু এই যে ফোর্সটা কিন্তু কোনো কাজ করতে পারেনি।
এই ফোর্সটা কোনো কাজ করতে পারেনি, কারণ সে কিন্তু ডিসপ্লেসমেন্ট এদিকে হওয়ার কথা ছিল, সে কিন্তু এদিকে ডিসপ্লেসমেন্ট করতে পারেনি, তার ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে সামনের দিকে। তো এখানে ওয়ার্ক থিটাটা হয়ে যাচ্ছে কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি থিটা হলে আমরা বলতে পারি যে ওয়ার্ক ডান এখানে 0। The gravitational force of the earth on a satellite moving in a circular orbit, আর্থকে কেন্দ্র করে সার্কুলার অরবিটে যখন চলে, আর্থের যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা কিন্তু থাকে এইদিকে, বাট আর্থ চলতে থাকে এইদিকে, এর মানে এখানেও কিন্তু আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পাই। তো ইন দ্যাট কেস দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশন ফোর্স ইজ 0। ওকে, দেখো ইউনিট অফ ওয়ার্ক কি? ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে জুল। আমরা ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারে আগেও দেখেছিলাম, ওয়ার্কের মেজারমেন্ট হচ্ছে জুল। 1 joule is defined as the amount of work done when a force of 1 Newton is displaces an object by 1 meter. যদি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়, 1 নিউটন ফোর্সটা যদি 1 কিলোগ্রামের একটা অবজেক্টকে এটা 1 কিলোগ্রাম না হলেও চলবে, বাট যে কোনো অবজেক্টকে যদি সে 1 মিটার ডিসপ্লেস করতে পারে, 1 মিটার ডিসপ্লেস করতে পারে, দেন আমি বলতে পারি যে এখানে 1 জুল কাজ হয়েছে। ঠিক আছে, এখানে 1 জুল কাজ হয়েছে। যে কোনো একটা অবজেক্টকে 1 নিউটন বল প্রয়োগ করা হলে তার ডিসপ্লেসমেন্ট যদি 1 মিটার হয়, দেন আমরা বলতে পারি এখানে 1 জুল কাজ হয়েছে। ঠিক আছে, তাই আমি বুঝলাম হোয়াট ইজ 1 জুল, 1 জুলের ডেফিনেশন। দেখো আমরা ওয়ার্ক তাহলে বুঝলাম, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, দেন আমরা আসছি এনার্জি। আচ্ছা, এনার্জি এবং ওয়ার্ক কিন্তু অনেক সময় আমরা মানে অল্টারনেটিভলি ইউজ করে থাকি, বিকজ তুমি একটা জিনিস ভেবে দেখো যে এনার্জি তোমার বডিতে যতটা আছে তুমি কিন্তু কাজ ততটাই করবে। এনার্জি যদি ফুল থাকে তাহলে তোমার বডিতে যতটা এনার্জি এখন আছে ততটা কাজই কিন্তু তুমি করতে পারো। যদি তোমার বডিতে এনার্জি নাই থাকে তো তুমি কাজ করতে পারো না। ঠিক আছে, তো এই কারণে এনার্জি এবং ওয়ার্ককে অনেক সময়ই আমরা অল্টারনেটিভ ওয়েতে ইউজ করে থাকি। ডেফিনেশন অফ এনার্জি। এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ আ ক্যাপাসিটি অর এবিলিটি টু ডু ওয়ার্ক করতে গেলে যে ক্যাপাসিটি আর এবিলিটি তোমার বডিতে থাকে, বা যে যতটা ক্যাপাসিটি অ্যাবিলিটি থাকে ওয়ার্ক করার জন্য, সেটাই হচ্ছে তোমার এনার্জি। ওকে, an object that possesses energy can exert a force on another object to do work. ঠিক আছে, যদি তোমার বডিতে এনার্জি থাকে বা যে কোনো জিনিসের যদি এনার্জি থাকে তাহলে সে কী করতে পারে, সে একটা ফোর্স অ্যাপ্লাই করতে পারে, এবং ওই ফোর্স অ্যাপ্লাই করলে অন্য কোনো অবজেক্টের একটা ডিসপ্লেসমেন্ট হতে পারে। ডিসপ্লেসমেন্ট হলে তখন আমরা বলি যে কিছু একটা ওয়ার্ক হয়েছে। ওকে, দেখো দ্য ইউনিট অফ এনার্জি ইজ সেম অ্যাজ দ্য ইউনিট অফ ওয়ার্ক, দ্যাট ইজ জুল। ইউনিট অফ এনার্জি এবং ইউনিটের ওয়ার্ক জুল, বিকজ এনার্জি ইজ ট্রান্সফার্ড ইনটু ওয়ার্ক। তো এই এনার্জিটা ওয়ার্কে ট্রান্সফার হচ্ছে, এখানে যা ইউনিট এখানেও তা ইউনিটে কি, জুল। ওকে, তো আমরা জুলের ডেফিনেশন একটু আগেই দেখলাম যে একটা অবজেক্টকে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে যদি তার ডিসপ্লেসমেন্ট 1 মিটার হয় সেটা হচ্ছে 1 জুল। ওকে, দেখো ফর্মস অফ এনার্জি। হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি? ডিফারেন্ট ফর্মস অফ এনার্জিগুলো কী কী? মেকানিক্যাল এনার্জি, হিট এনার্জি, লাইট এনার্জি, কেমিক্যাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, তারপরও আরও আছে সাউন্ড এনার্জি। হ্যাঁ, তো এগুলো আমি দেখলাম ডিফারেন্ট ফর্মস। ঠিক আছে, ইলেকট্রিক এনার্জি। ঠিক আছে, তো ইলেকট্রিক এনার্জি, সাউন্ড এনার্জি এগুলো ইনক্লুড করা হয়নি, বাট তুমি ইনক্লুড করতে পারো। মেকানিক্যাল এনার্জিটা কি? যে এনার্জিটা আমরা অ্যাপ্লাই করে থাকি, আমরা অ্যাপ্লাই করি বা কোনো মেশিনারি মাধ্যমে যদি অ্যাপ্লাই করি, তো সেই এনার্জিটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। ধরো আমি একটা টেবিলকে পুশ করে বা আমি এটাকে সরানোর চেষ্টা করছি, তো আমি এখানে কি অ্যাপ্লাই করছি? বেসিক্যালি মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করছি। ওকে, হিট এনার্জি হচ্ছে যার কারণে তোমার কোনো একটা অবজেক্টের টেম্পারেচার বাড়ে। ওকে, হিট এনার্জি হচ্ছে সেই এনার্জি যার কারণে কোনো একটা অবজেক্টের টেম্পারেচার বাড়ে। লাইট এনার্জি যার কারণে আমরা কোনো জিনিস দেখতে পাই। কেমিক্যাল এনার্জি হচ্ছে একটা
অ্যাটমস বা মলিকুলসের মধ্যে ভেতরের যে এনার্জি সেটা হচ্ছে কেমিক্যাল এনার্জি। ওকে, নিউক্লিয়াসের মধ্যে যে এনার্জিটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। তো আমরা এগুলো দেখলাম। দেখো, আর মেকানিক্যাল এনার্জিকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। এটা একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কি? কাইনেটিক এনার্জি হচ্ছে দ্য এনার্জি ডিউ টু মোশন অফ অ্যান অবজেক্ট। হ্যাঁ, কোনো একটা বস্তু যদি মোশনে থাকে তখন তার বডিতে যেই এনার্জিটা প্রসেস করে সে, হ্যাঁ, সেই এনার্জিটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি। কোনো একটা বস্তু যদি রেস্টে থাকে, সে বসে আছে, জাস্ট টেবিলের উপরে বসে আছে, হ্যাঁ, তো সেটা হচ্ছে তার তখন তার মধ্যে যে এনার্জিটা থাকে সেটাকে আমরা বলি কি? পটেনশিয়াল এনার্জি। আর মুভিং অবজেক্টের মধ্যে যেই এনার্জিটা থাকে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে, দেখো কাইনেটিক এনার্জিটা কীরকম। ধরো একটা গাড়ি চলছে, ঠিক আছে? তুমি যদি এখন গাড়ির ইঞ্জিন অফও করে দাও, যদি তুমি অফও করে দাও, হ্যাঁ, কি হয়, গাড়িটা কিন্তু আর ব্রেক ধরলে না, তুমি নিজের থেকে ব্রেক ধরলে না, গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিয়েছো, তো কি হবে? গাড়িটা কি সাথে সাথে থেমে যাবে? না, গাড়িটা অনেকটা দূরে গিয়ে থামে। এই যে গাড়িটা ইঞ্জিনটা অফ করে দেওয়া বা তোমার ব্রেক না চাপা, ঠিক আছে, তারপরেও কিন্তু গাড়িটা কী করবে? এখান থেকে অনেকটা দূরে গিয়ে তারপর এখানে থামবে, ঠিক আছে? যদি খোলা মাঠ হয়, হ্যাঁ, অন্য কিছুর সাথে সে ধাক্কা না খেয়ে খোলা মাঠ হলো, এতটা দূরে গিয়ে মনে করে থামলো। তো ইঞ্জিন অফ করার পরেও ব্রেক না চাপা সত্ত্বেও গাড়িটা এত দূরে গিয়ে থামলো, এর মানে হচ্ছে তার মধ্যে কাজ করার জন্য কিছুর একটা এনার্জি তার মধ্যে আছে, সেই এনার্জিটাকেই আমরা বলছি কাইনেটিক এনার্জি। ওকে, যত সে গেল ততই সে আস্তে আস্তে করে তার কাইনেটিক এনার্জি কমতে থাকলো এবং সেটা পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হতে থাকলো। হ্যাঁ, দেখো, তার এই এনার্জিটা লস হচ্ছে কোথায়? তার এই এনার্জিটা লস হচ্ছে ডিউ টু ফ্রিকশন। তার চাকার সাথে আর মাটির সাথে বা রাস্তার ফ্লোরের সাথে যে ঘর্ষণটা হচ্ছে, যে ফ্রিকশনটা হচ্ছে, সেই ফ্রিকশানের কারণে সে গাড়িটা কিন্তু আস্তে আস্তে করে একটা রেস্ট পজিশনে চলে আসবে। ওকে, তো দেখো, it is the energy possessed by an object by virtue of its motion. Any moving object has kinetic energy. ফর্মুলা দেখো, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, ঠিক আছে? হাফ ইন্টু এম হচ্ছে কি? এম হচ্ছে যে অবজেক্টটা যাচ্ছে তার মাস, ভি হচ্ছে ভেলোসিটি। ওকে, তারপর দেখো পটেনশিয়াল, আচ্ছা, কি ইনসাইটস? কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি। If you double the velocity of an object, its kinetic energy becomes 4 times. ওকে, তো কাইনেটিক এনার্জি কি হচ্ছে? ভেলোসিটির স্কোয়ারের সাথে সমানুপাতিক। ভেলোসিটি যদি আমি 2 গুণ বাড়াই, হ্যাঁ, কাইনেটিক এনার্জি 4 গুণ বাড়ে। তো এটা একটা রিলেশন বলতে পারো ভেলোসিটির সাথে কাইনেটিক এনার্জির। ওকে, তারপর আমরা আসছি পটেনশিয়াল এনার্জি। ইট ইজ দ্য এনার্জি স্টোরড ইন অ্যান অবজেক্ট ডিউ টু ইটস পজিশন অর কনফিগারেশন। ধরো এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা জাস্ট একটা পাথর মনে করো, পাথরটা একটা ফ্লোরের মধ্যে জাস্ট রেস্ট করছে, বসে আছে, ঠিক আছে? সেটা এখানে কিন্তু বসেও থাকতে পারছে বিকজ অফ ইটস ওন ওয়েট, ঠিক আছে? তার যে কনফিগারেশন, তার যেই সাইজ বা তার একটা ওয়েট আছে তার মধ্যে, সে ওয়েটটার কারণে কিন্তু সে এখানে বসে থাকতেও পারছে। না হয় হয়তো হালকা বাতাসে সে উড়ে যেত যদি তার মধ্যে এই ওয়েটটা না থাকতো, ঠিক আছে? তো তার কনফিগারেশনের কারণে তার মধ্যে যে ওয়েটটা আছে, সেই ওয়েটটা কারণে তার যে বসে থাকা বা এখানে বসে থাকার জন্য যে ক্যাপাসিটি তার প্রয়োজন, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ওকে, দেখো আরও একটু আমরা যাচ্ছি, তো সামনে তুমি আরও ক্লিয়ারলি এটাকে বুঝতে পারবে। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, দিস ইজ ডিউ টু অবজেক্টস পজিশন ইন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড। ওকে, তো আর্থের মধ্যে কোনো একটা জিনিস যখন থাকে তখন সে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আছে। তো ডিউ টু ইটস ওন ওয়েটটা কিসের জন্য হয়? আসলে ওইটা গ্র্যাভিটেশনের জন্যই হয় ওয়েটটা। তো তার ওন ওয়েটের কারণে তার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোরড আছে। ওকে, water stored in a dam has potential energy. When it is released, this potential energy is converted into kinetic energy which can turn turbines to generate electricity. আচ্ছা, দেখো ড্যাম আছে, নদীর মধ্যে আমি একটা ড্যাম দিলাম, এই হচ্ছে নদীর
রাস্তা, ধরো আমি এখানে একটা ড্যাম দিয়ে দিলাম। তো ড্যাম যখন আমি স্থাপন করি এইখানে কী হয়, নদীর জলটা এখানে স্টোর হয়, নদীর জলটা এখানে স্টোর হবে। তো এই জলটা কিন্তু হিউজ প্রেশার থাকে, হিউজ এনার্জি তার মধ্যে থাকে। সে কিন্তু ক্রমাগতই এটার উপরে ফোর্স অ্যাপ্লাই করে, ড্যামের উপরে ফোর্স অ্যাপ্লাই করে। সে ড্যামের উপরে কেন ফোর্স অ্যাপ্লাই করতে পারছে? বিকজ অফ ইটস ওন ওয়েট অর কনফিগারেশন। ঠিক আছে, তো যখনই আমি ড্যামটা ছাড়লাম, হাই স্পিডে জলটা কিন্তু নিচের দিকে আসে। ঠিক আছে, এবং আমি এই ফোর্সটাকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। ওকে, তো এই ড্যামের মধ্যে যে জলটা আছে তার মধ্যে কি হয়, তার মধ্যে পটেনশিয়াল এনার্জি সঞ্চিত আছে, যেই এনার্জিটা আমরা কাজে লাগাই। ওকে, elastic potential energy stored due to the deformation of an object like a stretched or compressed spring or a stretched rubber band। দেখো একটা স্প্রিং এরকম থাকে, একটা স্প্রিংয়ের মধ্যে কি থাকে, পটেনশিয়াল এনার্জি থাকে। ওকে, তো স্প্রিংটাকে যখন আমি এইভাবে স্ট্রেচ করি, সামনের দিকে স্ট্রেচ করি, সেটা কি করে, সেটা আবার তার নিজের পজিশনে ফিরে যেতে চায়, এবং তার নিজের পজিশনে সে ফিরে যেতে পারছে বিকজ তার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোর আছে। এই পটেনশিয়াল এনার্জিটার কারণেই কিন্তু সে মানে নিজের পজিশনে ফিরে যেতে পারবে। ওকে, তো এই এনার্জিটাকে আমরা বলছি তোমার কি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। ওকে, ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলছে দেখো, দিস ইজ এ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ফিজিক্স, ইট স্টেটস দ্যাট এনার্জি ক্যান নিদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। দেখো, এনার্জি ক্রিয়েটও করা যায় না, এনার্জি ধ্বংসও করা যায় না। অনলি যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এনার্জি ক্যান বি ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। আমরা অনেকগুলো ফর্মের ব্যাপারে আলোচনা করেছিলাম। তো এনার্জি কী হয়, এনার্জির নষ্টও করা যায় না, সৃষ্টিও করা যায় না। এনার্জি এক ফর্ম থেকে অন্য ফর্মে শুধু আমরা ট্রান্সফর্ম করতে পারি। দেখো, একটা এক্সাম্পল হিসাবে আমি নিই, এ ফ্রিলি ফলিং বল। ধরো তুমি বিল্ডিংয়ের দোতলা বা তিনতলার উপর থেকে একটা বলকে ছেড়ে দিলে এইভাবে নিচের দিকে, একটা বিল্ডিংয়ের একটা বলকে নিচের দিকে ছেড়ে দিলে, ঠিক আছে। তো অ্যাট দ্য হায়েস্ট পয়েন্ট যখন তুমি বলটাকে ধরিয়েই রেখেছো, এখনও ছাড়োনি, তখন ডিউ টু ইটস ওন ওয়েট বা গ্র্যাভিটেশনের কারণে তার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোর্ড আছে। যখনই তুমি এটাকে ছাড়লে, আবার আচ্ছা একটা জিনিস, পটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা হচ্ছে mgh, মানে দেখো তার মাসের উপর ডিপেন্ড করছে, তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের উপর ডিপেন্ড করছে, মানে আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের উপর ডিপেন্ড করছে, আর বস্তুটা আর্থের থেকে কতটা ডিস্টেন্স তার উপর ডিপেন্ড করছে। মানে পৃথিবী থেকে যত উপরের দিকে তুমি বস্তুটাকে নিয়ে যাবে তার পটেনশিয়াল এনার্জি ততই বাড়তে থাকবে। ওকে, যদি আর্থ থেকে এটা হচ্ছে আর্থ সারফেস মনে করো, আর্থের থেকে তুমি যদি একটা বলকে এইখানে নিয়ে যাও আর একটা বলকে তুমি এইখানে নিয়ে যাও, তো ডেফিনেটলি তার মধ্যে পটেনশিয়াল এনার্জি বেশি হবে। এই বলটাকে যদি তুমি ছেড়ে দাও, সেটা বেশি স্পিডে নিচের দিকে আসবে ইন কম্প্যারিজন টু দিস বল। তুমি যদি যে কোনো পয়েন্টে এটার স্পিড তুমি মাপো, তো তুমি দেখতে পাবে যে এটার স্পিড বেশি হবে বিকজ তার মধ্যে বেশি পটেনশিয়াল এনার্জি সঞ্চিত ছিল। আচ্ছা, আমরা তাহলে বুঝতে পারলাম যে হাইটের উপর ডিপেন্ড করছে। দেখো, আগের জায়গাতে ফিরে আসি, আমরা বুঝতে পারলাম যে পটেনশিয়াল এনার্জি হাইটের উপর ডিপেন্ড করছে। ধরো একটা বল, একটা ফ্রিলি ফলিং বল, যখন তুমি বলটাকে ধরে রেখেছো বিল্ডিংয়ের উপর থেকে, তো কি হচ্ছে, এটার মধ্যে পুরোটাই তখন পটেনশিয়াল এনার্জি, দেয়ার ইজ নো কাইনেটিক এনার্জি বিকজ তার মধ্যে কোনো মোশন নেই। এবার যখন তুমি এটাকে ছেড়ে দিলে, তার মধ্যে কি হলো, কাইনেটিক এনার্জি তার মধ্যে বাড়ছে। তার মধ্যে কাইনেটিক এনার্জি কি হবে, দেখো তুমি যখনই বলটাকে ছাড়বে, জাস্ট ইমিডিয়েট মানে ওই সময়তে কাইনেটিক এনার্জি খুব মিনিমাম থাকে, এই কারণে তার মধ্যে বলের স্পিডও কম থাকে। যত বলটা নিচের দিকে আসবে তার কাইনেটিক এনার্জি বাড়তে থাকে, তার বলের স্পিডও বাড়তে থাকে, কিন্তু পটেনশিয়াল এনার্জি কিন্তু তখন কমতে থাকে। এখানে ম্যাক্সিমাম থাকে পটেনশিয়াল এনার্জি, এখানে ম্যাক্সিমাম থাকে, আর যত বলটা নিচের দিকে আসতে থাকে তোমার পটেনশিয়াল এনার্জি কী হয়, কমতে থাকে এবং কাইনেটিক এনার্জি বাড়তে থাকে। ওকে,
At the highest point, it has maximum potential energy and zero kinetic energy. As it falls, its potential energy converts into kinetic energy. Just before hitting the ground, ground পৌঁছার just আগে, it has maximum kinetic energy and minimum potential energy. The total mechanical energy at any point during its fall is constant. Okay. তারপর দেখো ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে, দিস থিওরেম প্রোভাইডস এ ডিরেক্ট লিঙ্ক বিটুইন ওয়ার্ক অ্যান্ড এনার্জি। ওয়ার্ক অ্যান্ড এনার্জির মধ্যে একটা ডিরেক্ট লিঙ্ক স্থাপন করে। ইট স্টেটস দ্যাট দ্য নেট ওয়ার্ক ডান অন অ্যান অবজেক্ট ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন ইটস কাইনেটিক এনার্জি। তো দেখো কোনো একটা অবজেক্টের উপরে যতটা কাজ করা হয় সেটা তার কাইনেটিক এনার্জির যে পরিবর্তন তার সমানুপাতিক হয় বা তার সমান হয়। ওকে, W net is equal to kinetic energy, change in kinetic energy, initial final kinetic energy minus initial kinetic energy. ওকে, তারপর আমরা আসছি পাওয়ারে। দেখো হোয়াট ইজ পাওয়ার, আমরা ওয়ার্ক বুঝলাম, আমরা এনার্জি বুঝলাম, ঠিক আছে। তো ওয়ার্ক ফার্স্ট অফ অল আমরা দেখলাম কী করে ওয়ার্ক হয়। এবার আমরা দেখলাম যে ওয়ার্ক হতে গেলে এনার্জিরও প্রয়োজন হয়। এইবার আমরা দেখব যে পাওয়ারের ব্যাপারে। তো পাওয়ার কি, পাওয়ার হচ্ছে কতটা ফাস্ট ওয়ার্ক হচ্ছে, এক কথায় পাওয়ারের ডেফিনেশন আমরা কি পড়ব, ইউনিট টাইমে কতটা এনার্জি কনজিউম হচ্ছে, ইউনিট টাইমে কতটা ওয়ার্ক হচ্ছে, একটা ইউনিট টাইমে যতটা ওয়ার্ক হচ্ছে সেটাই হচ্ছে তার পাওয়ার। কোনো একটা মেশিনের পাওয়ার ইউনিট টাইমে সে কতটা কাজ করতে পারছে বা কতটা এনার্জি দেশে খরচ করছে সেটাই হচ্ছে তার পাওয়ার, বা কতটা এনার্জি সে খরচ করতে পারে সেটাই হচ্ছে তার পাওয়ার। কোনো একটা মেশিন, দুটো মেশিনের মধ্যে যদি আমি তুলনা করি, একটা মেশিন ধরো 1 জুল পার আওয়ার খরচা করছে, আর একটা হচ্ছে একটা ধরো 10 কিলো জুল পার আওয়ার কাজ করছে, আর একটা হচ্ছে 1 জুল পার আওয়ার কাজ করছে। হ্যাঁ, তার মানে ডেফিনেটলি এই মেশিনটা বেশি কাজ করছে, সে বেশি ফাস্ট কাজ করছে, ঠিক আছে। 1 ঘন্টায় সে বেশি কাজ করছে, মানে বেশি ফাস্ট কাজ করছে এবং বেশি কাজ করছে। তো আমরা বলি যে এটার ক্ষমতা বেশি বা এটার পাওয়ার বেশি। ওকে, পাওয়ার ইজ দ্য রেট অ্যাট হুইচ ওয়ার্ক ইজ ডান, ঠিক আছে, অর দ্য রেট অ্যাট হুইচ এনার্জি ইজ ট্রান্সফার্ড। দেখো, ইফ 2 people do the same amount of work, the person who does it in less time is considered more powerful. ওকে, তোমরা দুজন ব্যক্তি যদি সেম কাজই করে, যে জিনিসটা এক্সাম্পলটা আমি দিলাম আর কি এক্ষুনি, দুজন ব্যক্তি যদি সেম কাজ করে, একজন যদি বেশি সময় করে, একজন কম সময় করে, যে কম সময় করবে আমরা বলবো যে তার পাওয়ার বেশি, সেই লোকটা বেশি পাওয়ারফুল। ওকে, ফর্মুলা দেখো, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ওয়ার্ক পার ইউনিট টাইম বা এনার্জি পার ইউনিট টাইম। ওকে, পাওয়ারের ফর্মুলা হচ্ছে প্রতি ইউনিট টাইমে কতটা ওয়ার্ক হয়েছে বা প্রতি ইউনিট টাইমে কতটা এনার্জি হয়েছে। দুজনেরই ইউনিট জুল, সেম জিনিস কিন্তু। ওকে, দেখো পি ইজ পাওয়ার, ওয়ার্ক ডাব্লিউ ইজ ওয়ার্ক, ই ইজ এনার্জি ট্রান্সফার, টি ইজ টাইম টেকেন। ইউনিট অফ পাওয়ার যদি আমি বলি, এটা হচ্ছে ওয়াট। ওয়াট হচ্ছে ইউনিটের পাওয়ার। দেখো 1 ওয়াট তাহলে কিসের সমান হয়, 1 watt is the power of an agent that does work at the rate of 1 joule per second. 1 joule per second যদি সে তার পাওয়ার হয় তাহলে সেটাকে আমি 1 ওয়াট বলি। 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড, 1 জুল পার সেকেন্ড, এটা এখানেও লেখা আছে। দেখো কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি, কমার্শিয়ালি যেই ইউনিটটা ইউজ করা হয় সেটা হচ্ছে কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে, কিলো ওয়াট আওয়ার। ওকে, তো কিলো ওয়াট আওয়ার জিনিসটা কি, ধরো 1 কিলো ওয়াটের কোনো একটা মেশিন যদি থাকে, হ্যাঁ, যার ক্ষমতা হচ্ছে 1 কিলো ওয়াট, সে যদি 1 কিলো ওয়াট মানে কত, 1 ওয়াটের 100 টাইমস। ওকে, সরি, 1 ওয়াটের 1000 টাইমস। 1 কিলো ওয়াট হচ্ছে 1 ওয়াটের 1000 টাইমস। তো যদি আমি 1 কিলো ওয়াটের একটা মেশিনকে 1 ঘন্টা ধরে চালিয়ে রাখি, 1 ঘন্টা ধরে যদি সে কাজ করতে থাকে, তাহলে সে যতটা এনার্জি সে খরচ করবে সেটা হচ্ছে
ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার, যেটাকে আমরা ইউনিটও বলে থাকি। আমরা রেগুলার ইলেকট্রিসিটি কনজামশনের ক্ষেত্রে আমরা বলি না যে 10 ইউনিট কারেন্ট আছে আমাদের কাছে এখন। আমরা যদি প্রিপেইড যদি হয়ে থাকি, মিটার যদি আমাদের প্রিপেইড হয়ে থাকে, তাহলে আমরা বলি যে 10 ইউনিট বাকি আছে, বা রিচার্জ করার পরে 200 ইউনিট পেলাম, ঠিক আছে। বা আমাদের যে পোস্টপেডও যদি হয়, তাহলে আমরা কাগজের মধ্যে দেখতে পাই যে কত ইউনিট কারেন্ট আমরা কনজাম করেছি বা ইলেকট্রিসিটি আমরা কনজাম করেছি। তো সেই ইউনিটটা বেসিক্যালি কি, সেই ইউনিটটা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু মানে 1 কিলোওয়াটের একটা মেশিন যদি 1 ঘন্টায় চলে, যতটা কাজ করে সেটা হচ্ছে 1 ইউনিটের সমান। তো এইভাবে হিসাবে আমরা কত ইউনিট কারেন্ট খরচা করেছি, ঠিক আছে। 1 কিলোওয়াট আওয়ার ইজ এনার্জি কনজিউমড when a device with a power of 1 কিলোওয়াট or 1000 ওয়াটস ইজ অপারেট ফর 1 আওয়ার, ঠিক আছে। ডেফিনেশনটা আমরা এখানে বুঝলাম। এটা কিন্তু আমাদের জন্য খুব মানে দরকার, জানাটা বা বোঝাটা খুবই দরকার, ওকে। বিকজ আমরা রেগুলার জিনিসগুলো আমাদের ইউজ করতে হয় বা জানতে হয়, ওকে। দেখো 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 × 10⁶ জুলস। আমি এটাকে জাস্ট জুলে কনভার্ট করলাম। তো এটা হয়তো আমাদের পরীক্ষাতে নাও আসতে পারে, এই ধরনের ফিগারগুলো সাধারণত আসে না, বাট তাও তোমাদের জানা উচিত। অ্যানাদার কমন ইউনিট অফ পাওয়ার ইজ হর্স পাওয়ার, ওকে। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াটস, ঠিক আছে। 746 ওয়াটস 1 হর্স পাওয়ার। সেটা কোথায় ইউজ হয়? অনেক সময় মেশিনের ক্ষমতা বোঝাতে, ধরো 1 হর্স পাওয়ারের মোটর, 2 হর্স পাওয়ারের মোটর, এখানে আমরা গুলো দেখতে পাই, ঠিক আছে। এই ইউনিটগুলো আমরা ইউজ করে থাকি প্র্যাকটিক্যাল লাইফে। দেখো এ ল্যাম্প, একটা প্রবলেম এখানে দেওয়া হয়েছে, দরকার নেই যদিও, বাস এখানে বোঝানোর জন্য একটু তোমরা দেখে নিতে পারো। এ ল্যাম্প কনজিউমস 1000 জুল অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইন 10 সেকেন্ডস। হোয়াট ইজ দ্য পাওয়ার? তো পাওয়ারের ফর্মুলাতে আমরা জানি এনার্জি পার টাইম। তো পাওয়ারের 1000 জুলের যে ইলেকট্রিক্যাল কনজামশনটা হয়েছে 10 সেকেন্ডের মধ্যে, তো পাওয়ারটা কত হবে? পাওয়ার হবে 100 ওয়াট। ডিভাইড করলে আমরা 100 ওয়াট পাই। দ্য পাওয়ার অফ দ্য ল্যাম্প ইজ 100 ওয়াটস। এইভাবে আমরা মেশিনের ওয়াটেজ বা পাওয়ার বার করতে পারি, ওকে। তো আজকের এই ক্লাসের মধ্যে এইটুকুই ছিল। তো নেক্সট ক্লাসের মধ্যে আমরা যে সেকেন্ড চ্যাপ্টারটা করেছিলাম, দ্যাট ইজ ফোর্সের যে চ্যাপ্টারটা করেছিলাম, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। তো এই দুটো চ্যাপ্টারের উপরেই কতগুলো এমসিকিউ থাকবে, সেই এমসিকিউগুলো আমরা সলভ করব নেক্সট ক্লাসের মধ্যে, ওকে। আর তোমরা যারা আমাদের কোর্স জয়েন করতে চাও, তো তোমরা 8787491383 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। TCS TPS TPSC কম্বাইন্ড এবং SI এক্সাইজ, এই 3টে কোর্সে অ্যাডমিশন চলছে এখনও, বিকজ জাস্ট রিসেন্টলি আমরা শুরু করলাম ব্যাচটাকে, ওকে। সো থ্যাংক ইউ, সবাই পড়াশোনা করো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।